সম্ভাব্যতার প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রথমে বিগত সালের প্রশ্নগুলো দেখি। দেখেন কত সহজ সহজ ম্যাথ গুলো আসছে। অথবা প্রথমবার দেখে আপনাদের মনে হইতে পারে যে এগুলা তো জানি না, এগুলো সহজ না কঠিন। দেখেন এখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে এবং বলে দিয়েছে এ ও বি স্বাধীন। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? তার মানে এখানে কিছু মান দেওয়া আছে, এগুলো সূত্র দিয়ে করা যায়। দুইটা কি তিনটা সূত্র আছে, দুই তিনটা সূত্র জানলে আপনারা এগুলো পারবেন। আর বলছে এ ও বি দুটি ঘটনা যে প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এটার মান দেওয়া আছে। এখন বলছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এই যে কমপ্লিমেন্ট বা ড্যাশ থাকতে পারে, যেটাই থাক না কেন, এটাও সূত্রের খেলা এখানে। হ্যাঁ, ব্যালেন্স সহ বিশেষ আবার একটা ম্যাথ আসছে দেখেন, মানে সর্বশেষ এই 44, 43, 42 এই তিনটা বিশেষ সূত্রের মাধ্যমে সমাধান করা যায়, এরকম ম্যাথ আসছে। 41তম বিশেষে একটু কঠিন আসছিল, তবে সহজই আছে, খুব কঠিন না। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 46 একটা আসছে। একটি থলিতে 5টি নীল বল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এই যে ক্লাসটা করলে এই ধরনের ম্যাথ গুলো আপনি 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। এই যে এই ধরনের ম্যাথ 46 এর যেটা আসছে, এই যে উপরের তিনটা, এগুলো আপনারা খুব দ্রুত করতে পারবেন। এই অঙ্কটা করতে একটু সময় লাগবে। আবার দেখেন 38তম পিছিয়েছে, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সহজেই আছে, একটু সময় লাগবে, হয়তো হয়তো 1 মিনিটের মতো লাগবে। 37তম বিসিএস আবার দেখেন, এই যে একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল, 10টি কালো বল আছে। সেখান থেকে একটি বল তুললে সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটা খুবই সহজ একটা। আর 36তম বিসিএস এখানে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 15 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। ওই সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? এগুলো 10 সেকেন্ডের ম্যাথ। তাহলে প্রত্যেকটা ম্যাথই কিন্তু খুব সহজ। আমি বলছি এগুলো, এখানে যে কয়টা ম্যাথ দেখালাম এগুলো 10 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনারা সমাধান করতে পারবেন। তো প্রথমে জেনে নেই আসলে সম্ভাব্যতাটা কি। সম্ভাব্যতাটা হচ্ছে আমরা, এটা হচ্ছে উম, কি বলে, আমরা একটা আইডিয়া করি। তবে এই আইডিয়াটা এমন যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয়। আরো সহজভাবে বলি, যেমন ধরেন আপনি যদি টস করেন, ধরেন আপনি ক্রিকেট খেলার মাঠে টস করতে নামলেন, আপনি কয়েনটা নিক্ষেপ করলেন। এখন আপনি টসে যে জয়ী হবেন, এটার সম্ভাবনা কত? 50%। 50% মানে কি? হয় আপনি জিতবেন, না হয় আপনার অপোজিট পক্ষ জিতবে। মানে আসলে এখানে আপনার যে টসে জয়ী হওয়ার প্রবাবিলিটিটা কি, সম্ভাব্যতাটা কি? এখানে আপনি টস যদি করেন, হয় হেড উঠবে, না হয় টেল উঠবে। ধরেন আপনি হেড চাইলেন, তার মানে আপনি চাচ্ছেন যে হেড উঠুক, হেড উঠলে আপনি জয়ী হবেন। তাহলে আপনার কাছে এখানে দেখতেছি ফলাফল দুইটা, হয় হেড উঠবে না হয় টেল উঠবে, মানে দুইটা, আর আপনি চাচ্ছেন শুধু হেড। এই যে 2 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে প্রবাবিলিটি। মানে কি, মোট ফলাফল আছে এখানে দুইটা, দুইটার যে কোনো একটা ঘটতে পারে, হয় হেড না হয় টেল, এটা হলো টোটাল ফলাফল। এখান থেকে আপনি চাচ্ছেন একটা, এটা হলো আপনার পক্ষের ফলাফল, মানে অনুকূল ফলাফল। এই মোট ফলাফল দিয়ে অনুকূল ফলাফলকে ভাগ করলে আমরা আমাদের প্রবাবিলিটি পাবো, সম্ভাব্যতা পাবো। মানে এই যে হেড ওঠার সম্ভাব্যতা, মানে প্রবাবিলিটি অফ এইচ সমান 1/2। অর্থাৎ এখানে আমি সংখ্যা পদ্ধতিতে এইভাবে প্রকাশ করি, দশমিক আকারে বা ভগ্নাংশ আকারে। এটাকে আরেক ভাবে প্রকাশ করা যায়, সেটা হলো পার্সেন্টেজে, শতকরায়। আপনারা জানেন যে হাফকে শতকরা প্রকাশ করলে কত হবে? 50%। তার মানে সম্ভাব্যতাকে দুই ভাবে মানে প্রকাশ করা যায়, একটা হচ্ছে শতকরা, আর অথবা আরেকটা কি, ভগ্নাংশের মাধ্যমে। একটা জিনিস মনে রাখবেন, প্রবাবিলিটি সবসময় 0 থেকে কি হবে, 1-এর মধ্যে হবে। এটা কখনো 1 থেকে বড় হবে না, 0 থেকে ছোট হবে না। শূন্য হওয়া মানে কি, শূন্য হওয়া মানে হচ্ছে আপনার প্রবাবিলিটি এটা হবে না, এটা ঘটবে না। মানে আপনি একটা কয়েন নিক্ষেপ করলেন, আপনি বললেন যে হেড বা টেল না উঠে, আপনি বললেন যে 6 ওঠার সম্ভাবনা কত? ভাই, কয়েন নিক্ষেপ করলে 6 উঠবে না, এটা অসম্ভব ঘটনা। সেক্ষেত্রে শূন্য। এইটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে আসলে বুঝলামটা কি, দেখেন প্রবাবিলিটি হচ্ছে উপরে হচ্ছে অনুকূল ঘটনা, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা, আর নিচে হচ্ছে কি মোট ঘটনা। এটাই হচ্ছে সম্ভাব্যতার সূত্র, আর কোনো সূত্র নাই, এই একটাই সূত্র। এই সূত্রটা মনে থাকবে না? এই সূত্রটা মনে থাকবে কিনা বলেন? সম্ভাব্যতা মানে হচ্ছে অনুকূল ঘটনা, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা কতগুলো আছে, আপনি যেটা চাচ্ছেন সেটা বাদেও আরো কি কি থাকবে, সেটা হচ্ছে টোটাল ঘটনা।
আমরা আরো এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শিওর হবো। যেমন ধরেন আপনাকে এখানে একটা প্রশ্ন দিলাম আপনাদেরকে, একটি ছক্কা নিক্ষেপ করলে জোর হবার সম্ভাবনা কত? আচ্ছা, একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কি কি পেতে পারি? একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা 1 2 3 4 5 6 এই উপাদানগুলো পেতে পারি, তাই না? একটা ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6 এই উপাদানগুলো পেতে পারি, এগুলো যে কোনো একটা পাবো। তার মানে এগুলো হলো আমার মোট ফলাফল। আমি এই মোট ফলাফলকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করি। ধরে নেই সেটটা হলো এস। এটা হলো আমার টোটাল ফলাফল। কি কি আছে? 1 2 3 4 5 6। এখানে টোটাল কয়টা আছে? এখানে টোটাল কয়টা আছে? টোটাল 6টা, তাই না? এই এস যদি একটা সেট হয়, এই সেটের উপাদান সংখ্যাকে এইভাবে প্রকাশ করা হয়, এন এস সমান 6। তার মানে এটা হলো আমাদের কি, এই সেটের উপাদান সংখ্যা। এটা হলো আমার কি, মোট ফলাফল। আমার কাছে আমি এখন চাচ্ছি কি, আমি চাচ্ছি জোর হবে, জোর হবে। তাহলে তার মানে আমার পক্ষের ফলাফল এর মধ্যে কি কি আছে? 2 4 6, তাই না? তার মানে আমার অনুকূল ফলাফলটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমার অনুকূল ফলাফল হলো কত? 2 4 6। তাহলে এখানে উপাদান কয়টা আছে? আমি সেটের মাধ্যমে প্রকাশ করতেছি, জাস্ট এইটুকু, আর কিছু না। এখানে তাহলে আমার উপাদান আছে কয়টি? 3টি। তাহলে আমার টোটাল ফলাফল হলো 6টা, আমার অনুকূল ফলাফল 3টা। তাহলে সম্ভাব্যতা কত? 3/6, তাই না? অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করলে আমরা সম্ভাব্যতা পেয়ে যাবো। এটা কাটাকাটি করলে 1/2 পাবো। তার মানে আমরা এখান থেকে সেটের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে প্রবাবিলিটি অফ এ কে লিখতে পারি 3/6, মানে এই অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি, মোট ফলাফল। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান, এখানে আমার অনুকূল ফলাফলের সংখ্যা মানে এ সেটের সংখ্যা, এটা একটু মনে রাখেন, হ্যাঁ। এন এ ডিভাইডেড বাই এন এস সমান কি, প্রবাবিলিটি অফ এ। অর্থাৎ এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু মোট ফলাফল, সরি অনুকূল ফলাফল। উপরেরটা অনুকূল ফলাফল আর নিচেরটা কি, মোট ফলাফল। আমি জাস্ট এন এ বা এন এস এইভাবে প্রকাশ করছি, আর কিছু না। এইটা কি বুঝতে পারছি সবাই? যারা প্রথমবার সম্ভাব্যতা করতেছেন, সবাই কি বুঝতে পারছি? এইরকম ম্যাথ আসলে আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন কিনা? আচ্ছা, দেখি আমি আরেকটু 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 সহজ আরো একটু সহজ দিই, এর থেকে সহজ প্রশ্ন দিই, চলেন। কি বলছে এখানে? একটা ছক্কা নিক্ষেপ করলে 4-এর চেয়ে ছোট অথবা 4-এর চেয়ে বড় কিছু ওঠার সম্ভাব্যতা কত? দেখেন কি বলছে এখানে, 4-এর চেয়ে ছোট অথবা 4-এর চেয়ে বড় কিছু ওঠার সম্ভাব্যতা কত? তা একটা ছক্কা যদি আমি নিক্ষেপ করি, আমি জানি এখানে মোট ফলাফল 1 2 3 4 5 6, মানে এখানে আমি এন এস সমান 6 পাচ্ছি। এখন এখানে দুইটা দুইটা আছে, কি কি আছে? এখানে দুইটা ফলাফল আছে আমার কাছে, একটা হচ্ছে 4-এর চেয়ে ছোট আর একটা হচ্ছে 4-এর চেয়ে বড়। মানে এটা হলেও চলবে, এটা হলেও চলবে, যে কোনো একটা হলে চলবে। এই যে অথবা দেওয়া আছে, অথবা শব্দটার অর্থ কি? অথবা শব্দটার অর্থ হচ্ছে আমার যে কোনো একটা হলে চলবে, 4-এর চেয়ে ছোট হলেও চলবে, 4-এর চেয়ে বড় হলেও চলবে। এখন 4-এর চেয়ে ছোট এই সেটটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, তাহলে 4-এর চেয়ে ছোট 1 2 3 উঠতে পারে। আর 4-এর চেয়ে বড় এই সেটটাকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি, 4-এর চেয়ে বড় 5 6 উঠতে পারে। তাহলে আমার টোটাল ফলাফল কয়টা হলো? এখানে অনুকূল ফলাফল কয়টা? এখানে অনুকূল ফলাফল কয়টা? এখানে আছে 3টা, এখানে আছে 2টা, টোটাল কয়টা? 5টা। এটা হলো অনুকূল ফলাফল। এইখানে 2 আর এখানকার 3 যোগ করে অনুকূল ফলাফল পেলাম, আর এটা হলো আমার মোট ফলাফল। তার মানে আমার এখানকার সম্ভাব্যতা হলো 5/6। এটা অ্যান্সার। এটা কি কঠিন লাগছে? এটা কি কঠিন লাগছে? এবার একটু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমি যদি শুধুমাত্র 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট ওঠার সম্ভাব্যতা কত বলেন তো? প্রবাবিলিটি অফ এ 4-এর চেয়ে ছোট ওঠার সম্ভাব্যতা কত হবে? এখানে অনুকূল ফলাফল আছে 3টা, মোট ফলাফল 6টা। আচ্ছা, 4-এর চেয়ে 4-এর চেয়ে বড় ওঠার সম্ভাব্যতা কত? 4-এর চেয়ে বড় ওঠার সম্ভাব্যতা কত? এখানে আছে 2টা আর মোট ফলাফল আছে 6টা, তাহলে 2/6। এবার একটু খেয়াল করে দেখেন তো, এই দুটো যদি যোগ করি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি সমান আমি কি পাই? দেখেন তো, 3/6 প্লাস 2/6 সমান 5/6। পাচ্ছি কিনা? তার মানে এই দুইটা যোগ করলেও আমি কি, মানে আমি যদি এটার মান আলাদাভাবে বের করি আর এটার মান আলাদাভাবে বের করি, বের করে যদি যোগ করি, তবুও আমি ফলাফলটা পাচ্ছি। পাচ্ছি কিনা? আর এখানে এই যে 4-এর চেয়ে ছোট অথবা 4-এর চেয়ে বড় কিছু ওঠার সম্ভাবনা, আপনারা যে বললেন যে এখানে আছে 2টা, এখানে আছে 3টা, সরি এখানে 3টা, এখানে 2টা, যোগ করলে টোটাল 5টা হচ্ছে। যোগ করা মানে কি, মানে কি দেখেন,
আমার এখানকার সব উপাদান নিয়েই আমার অনুকূল ফলাফল না, অনুকূল ফলাফল না, তাহলে এইখানকার সব উপাদান মানে এই সেটের সব উপাদান কখন আমরা সবগুলো উপাদান নেই? ইউনিয়ন করলে নাকি ইন্টারসেকশন করলে? কখন আমরা সবগুলো উপাদান নেই? ইউনিয়ন করলে না? মানে কি, এ ইউনিয়ন বি করলে আমরা 1 2 3 5 6 এই মানগুলো পাবো না, এই যে 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে বড় এই মানগুলো পাবো না। তার মানে এইখানে যে 5 পাচ্ছি এটাই হচ্ছে আমার কি অনুকূল ফলাফল। আসলে এই যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি, এইটা সমান এইভাবেও লেখা যায়, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি যখন এ ও বি বর্জনশীল, যখন এ ও বি বর্জনশীল। এই বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে অনেকে বুঝে নাই, আমি জানি এটা অনেকে বুঝে নাই। এখানে এখানে প্রশ্ন হলো বর্জনশীলটা কি, তারপর এই প্রবাবিলিটি অফ এই এটা যে এটা আসলে হইলো, এটা প্রমাণটা এখন অনেকে বুঝতে পারেনি। আর তাছাড়া বর্জনশীলটা কি, চলেন আমি আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমাকে এখানে কি কি বলছে একটু মনোযোগ দেন। বলছে একটা ছক্কা নিক্ষেপ করব, আমার এমন সম্ভাব্যতা বের করতে হবে যেটা হবে 4-এর চেয়ে ছোট অথবা 4-এর চেয়ে বড় কিছু উঠবে। এখন আমি জানি একটা ছক্কা নিক্ষেপ করলে আমার এই হচ্ছে টোটাল ফলাফল। এখন 4-এর চেয়ে ছোট অথবা 4-এর চেয়ে বড়, আমি 4-এর চেয়ে ছোট এই সেটটাকে ধরলাম 1 2 3, আর 4-এর চেয়ে বড় এই সেটটাকে বি সমান ধরলাম 5 6। আমার কি বলছে, 4-এর চেয়ে ছোট হইলেও চলবে, 4-এর চেয়ে বড় হইলেও চলবে, মানে এগুলো এবং এগুলো সবই লাগবে। এখন এই যে এই সেটের উপাদান এবং এই সেটের উপাদান সবগুলো আমরা কখন নেই? যখন আমরা ইউনিয়ন করি। তার মানে এ ইউনিয়ন বি সমান কি হবে? 1 2 3 5 6। খেয়াল করে দেখেন, আমার অনুকূল ফলাফল কিন্তু এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এই 3 আর 2 যোগ করলে 5। তাহলে আমি এগুলোকে আলাদা আলাদা না লিখে একসঙ্গে লিখতে পারি এইভাবে, পারি কিনা বলেন? এই দুইটা সেটকে আলাদা আলাদা না লিখে আমি একসঙ্গে এইভাবে লিখতে পারি। এখন আমি এখানে বলতে পারি এখানে এন এ ইউনিয়ন বি এটা হলো আমার অনুকূল ফলাফলের সেট, এটা এই সেটটা অনুকূল ফলাফল। তাহলে এখানে কয়টা উপাদান আছে? 5টা। আর এখানে মোট ফলাফল কয়টা আছে? 6টা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সম্ভাব্যতা কত? আমরা বলতে পারি 2টা। এই 4-এর চেয়ে ছোট অথবা 4-এর চেয়ে বড়, 4-এর চেয়ে ছোট সেটটাকে এ ধরছি, মানে এ অথবা অথবা ক্ষেত্রে আমরা ইউনিয়ন ব্যবহার করি, বি মানে 4-এর চেয়ে বড়, ওটার সম্ভাব্যতা কত? অনুকূল ফলাফল 5, মোট ফলাফল 6। এইটা বুঝছেন কিনা বলেন, এইটা বুঝতে বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এই অনেকে প্রশ্ন করতেছেন অথবার জায়গায় এবং দিয়ে করলে কি হবে। আপনাদের প্রশ্নের উত্তর আছে, একটু অপেক্ষা করে এইটা আগে শিখে নেই। এবার দেখেন, আমরা এটাকে আবার এইভাবেও লিখতে পারতাম, এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম যে প্রবাবিলিটি অফ এ এর মান বের করলে কত হয়। প্রবাবিলিটি অফ এ এর মান শুধু 4-এর চেয়ে ছোট ওটার সম্ভাব্যতা কত? মোট ফলাফল 6টা, 4-এর চেয়ে ছোট 1টা 2টা 3টে উপাদান আছে, তাহলে 3/6। আবার প্রবাবিলিটি অফ বি মানে 4-এর চেয়ে বড় উঠতে পারে, এটার সম্ভাব্যতা কত? 4-এর চেয়ে বড় উঠতে পারে যে 5, এখানে 6, দুইটা উপাদান আছে, তার মানে 2/6। আমরা যদি এই দুটো যোগ করি, এই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এই দুটো যদি যোগ করি, তাহলে আসতেছে যে 3/6 যোগ 2/6, দেখেন যোগ করলে এটা 5/6 আসতেছে। তার মানে আমি এরকম ইউনিয়ন করে তার মান বের করতে করলেও হবে, অথবা আমি আলাদা আলাদা ভাবে যদি এইভাবে মান বের করে যোগ করি তবুও পাবো। তার মানে কি, এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি লেখা যায় কিনা, এটুকু বলেন, লেখা যাবে কিনা? যাবে। এখন আমি এর আগে এই যে এখানে এ সেট আর বি সেট এরা দুইজন পরস্পর বর্জনশীল। পরস্পর কি বর্জনশীল? বর্জনশীল কথাটার অর্থ হচ্ছে এদের মধ্যে কোনো কমন উপাদান নাই, এই দুটার মধ্যে কোনো কমন উপাদান নাই। দেখেন এ সেটের মধ্যে 1 2 3 আর বি সেটের মধ্যে 5 এবং 6, এই দুটার মধ্যে কি এমন কোনো উপাদান আছে দুই সেটের মধ্যে আছে? নাই। এরকম যদি থাকে তাহলে এটাকে এই দুটাকে বলা হয় বর্জনশীল। এটার নাম কি? বর্জনশীল। বুঝতে পারছি? বর্জনশীল ব্যাপারটা কি বুঝতে পারছি? মানে দুইটা বা দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাদেরকে বলা হয় বর্জনশীল। হ্যাঁ, এখানে সবগুলো কি আনকমন, অর্থাৎ আপনি যদি এখানে ইন্টারসেকশন করেন, এ ইন্টারসেকশন বি করেন, তাহলে কি হবে বলেন তো? এ ইন্টারসেকশন বি করলে কি হবে? ফাঁকা সেট হবে, তাই না?
ফাঁকা আছে। এই জন্য এ এবং বি এরা পরস্পর বর্জনশীল। তাহলে যদি দুইটা সেট এ ও বি বর্জনশীল হয়, তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এই যে একটা সূত্র শিখলাম, এটা কি বুঝতে পারছি? এটা মনে থাকবে না? এক কথায় মনে রাখবেন এইভাবে, ইউনিয়ন যদি থাকে তাহলে এটা যোগ হবে, তবে সেটা বর্জনশীল হইলে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন ঢুকছে, অবর্জনশীল হলে কি হবে, তাই না? অবর্জনশীল হলে কি হয়, চলেন আমরা সেটা দেখি। এই প্রশ্নটা আমরা এবার সমাধান করব, চলেন। দেখেন এখানে একটা ছক্কা নিক্ষেপ করলে বলছে পাশের চেয়ে ছোট অথবা দুইয়ের গুণিতক ওঠার সম্ভাব্যতা কত। ঠিক আগের মতোই আমরা সমাধান করব। পাশের চেয়ে ছোট কি কি উঠতে পারে, 1 2 3 4 5 6, এটা উঠতে পারে। মানে সরি, পাশের চেয়ে ছোট না, এটা হলো আবার টোটাল কি ফলাফল। এই ছয়টার মধ্যে ছক্কা নিক্ষেপ করলে এই ছয়টা যে কোনো একটা উঠতে পারে। পাশের চেয়ে ছোট কি কি উঠতে পারে সেটাকে আমরা এ সেট দ্বারা প্রকাশ করলাম। পাশের চেয়ে ছোট 1 2 3 4। আরেকটা জিনিস, দুইয়ের গুণিতক। দুইয়ের গুণিতক মানে কি? মানে দুই দ্বারা ভাগ করা যায় এরকম, তাহলে ছক্কা নিক্ষেপ করলে দুই দ্বারা ভাগ করা যায় এরকম উপাদান হচ্ছে 2 4 6, সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। এবার আমাকে উত্তর করেন, এখানে অথবা আছে মানে আমার পাশের চেয়ে ছোট হইলেও চলবে, দুইয়ের গুণিতক হইলেও চলবে। তাহলে এখানে আছে তিনটা, সরি এখানে আছে চারটা, এখানে আছে তিনটা, টোটাল কয়টা? 7টা। তাহলে সম্ভাব্যতা কত? এখানে মোট ফলাফল 6, অনুকূল ফলাফল 7। হবে কিনা? হবে না? না, এটা হবে না। এটা কখনোই হবে না। কেন হবে না? দেখেন এখানেও 4 আছে, এখানেও 4 আছে। আমার 4 দুইবার গোনার কোনো প্রয়োজন আছে? 4 দুইবার গোনার কোনো প্রয়োজন আছে? নাই। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 দুইবার গোনার প্রয়োজন নাই। আসলে আমাকে এখানে কি করতে হবে? এখানে দেখেন 4 এবং 3 যোগ করলে 7 হচ্ছে। আসলে টোটাল উপাদান কি 7টা আছে? দেখেন তো, এ ইউনিয়ন বি যদি করি আমি আমি কি কি নেব? 1 2 3 4 6, তাই না? 1 2 3 4 5, 5টা উপাদান নিব। 5টা উপাদান নিব, নিব কিনা? এই লসাগু আসে কোত্থেকে? মানে এই যে এখানে দুই দুইবার একটা সেটের ভিতরে যদি আপনি এইভাবে 2 2 2 1000 বার লেখেন, এই সেটের মান আসলে শুধু এই উপাদান শুধু 2। এতবার লেখা কি প্রয়োজন নেই? একটা সেটের মধ্যে একই উপাদান একাধিকবার হবে না। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা যে যোগ করছেন, যোগ করলে যে ভুল হবে ব্যাপারটা তা না। আপনি এখানে যোগ করেন, এই যে এখানে আছে 4 যোগ এখানে 3 আছে, এটাও যোগ করেন। এরপর বিয়োগ করবেন। কি বিয়োগ করবেন? এই দুটার মধ্যে কমন কি কি আছে, এই দুটার মধ্যে কমন কি কি আছে। কমন মানে এ এবং বি দুটো অবর্জনশীল। এই দুইটা কি অবর্জনশীল, বুঝতে পারছেন? কারণ এখানে কমন উপাদান আছে। কমন উপাদান একটা, কমন উপাদান দুইটা, কমন উপাদান দুইটা বিয়োগ করবেন। বিয়োগ করলে দেখেন আপনার অনুকূল ফলাফল যে 5টা সেটা পেয়ে যাবেন। এখন কমন উপাদানগুলো আমরা কিভাবে বের করব? দেখেন কমন উপাদানগুলো আমরা ইন্টারসেকশন করে বের করবো, তাই না? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তখন আসবে কি 2 এবং 4। এই যে কমন উপাদানগুলো এইভাবে আসবে। এবার আমি আপনাদের আরো সহজ করে দিই, এগুলো মুছে দিই, চলে এগুলো মুছে দিই। আমার এখানে প্রবলেম হচ্ছে কি নিয়ে, আমার এখানে কিছু কমন উপাদান আছে, তাই না? আমরা যদি এখন আমরা যদি পাশের চেয়ে ছোট এই সেটের উপাদান বের করি, যে এই সেট পাশের চেয়ে ছোট হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ এ সমান কি হবে বলো তো? এখানে অনুকূল ফলাফল আছে 4টা, মোট ফলাফল 6টা। আর আমি যদি বলি দুইয়ের গুণিতক মানে প্রবাবিলিটি অফ বি সমান কি হবে? মোট ফলাফল 6টা, অনুকূল ফলাফল আছে 3টা। এগুলোই তো হবে। এখন এই দুটা যোগ করলে কি হবে? এই দুটা যোগ করলে হবে না। কেন হবে না? এই যে এখানে কমন উপাদান আছে, তাহলে কমন উপাদান আবার কয়টা আছে? কমন উপাদান, তাহলে এই এ ইন্টারসেকশন বি বের করলে আমরা কমন উপাদান পাবো। কমন উপাদান কি কি আছে এখানে? ইন্টারসেকশন করলে 2 4, এই দুটা কমন উপাদান। তাহলে কমন উপাদানের আবার প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে? 2/6। খেয়াল করে দেখেন, এই দুইটা এবার যদি যোগ করে এটা বিয়োগ করেন তাহলে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। এই 4/6 প্লাস 3/6 মাইনাস 2/6 হিসাব করলে দেখবেন 5/6। অ্যান্সারটা কিন্তু কি পেয়ে যাবেন।
আসলে এটা সামারি যদি করি কি হবে, যদি এরকম অবর্জনশীল থাকে, যদি এরকম অবর্জনশীল থাকে, অর্থাৎ এ ও বি যদি অবর্জনশীল হয়, তাহলে সূত্রটা একটু চেঞ্জ হবে। এটা হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান এই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আপনাদের বর্জনশীল অবর্জনশীল কোনো সূত্র এইসব মনে রাখার দরকার নাই। আপনারা কি করবেন জানেন, এই একটা মাত্র সূত্র মনে রাখবেন। আমি আবার বলতেছি, শুধুমাত্র এই একটা সূত্র মনে রাখবেন যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। বর্জনশীল হোক আর অবর্জনশীল হোক এই সূত্রটা প্রয়োগ করবেন। এখন অবর্জনশীল হইলে এটার মান থাকবে, বর্জনশীল হলে এটার মান হবে শূন্য। বুঝাতে পারছি আমি? আপনারা কি বুঝতে পারছেন? মানে এই সূত্রটা মনে রাখলেই হবে যে ইউনিয়ন থাকলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সেটা অবর্জনশীল হলে এটার কোনো নির্দিষ্ট একটা মান থাকবে, যেমন এই যে এটাতে মান আছে, যে এটার জন্য একটা মান আছে 2/6। কিন্তু আগের অঙ্কটাতে, এই আগের অঙ্কটাতে দেখেন, এই অঙ্কে যদি আমি প্রবাবিলিটি অফ এখানে যদি আমি লাগাই দিই যে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এখন এখন এখানে যে এ ইন্টারসেকশনের বি এর মান হচ্ছে কি ফাঁকা সেট, মানে এ ইন্টারসেকশন বি এর মান এরকম ফাঁকা সেট। এখন আমি বললাম যে এর উপাদান কয়টি আছে, এর উপাদান কয়টি, এ ইন্টারসেকশন বি এর উপাদান আছে শূন্যটা, এর উপাদান শূন্যটা, তাহলে এই দুইটাই ওটার সম্ভাব্যতা কত, 0/6, তার মানে শূন্য। তার মানে এইটা যোগ এইটা মাইনাস শূন্য, বর্ধনশীলের ক্ষেত্রে তখন এখানে শূন্য আসবে, আর অবর্ধনশীলের ক্ষেত্রে তখন এখানে একটা মান আসবে। তাহলে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে, এবং এই সূত্র মাথায় থাকলে আপনার অঙ্ক খুব সহজেই করতে পারবেন। সবাই কি সূত্রটা ক্লিয়ার? এখন কয়েকজন প্রশ্ন করছেন, ভাই ইউনিয়ন থাকলে আমরা অথবার জন্য ইউনিয়ন ব্যবহার করি, এবার প্রশ্ন হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে যদি এরকম থাকে এবং থাকে, অথবা আমরা যদি ইন্টারসেকশন ব্যবহার করি এবং এর জন্য আমরা ইন্টারসেকশন ব্যবহার করি, ঠিক আছে, এইটা থাকলে কি হবে? চলেন আপনাদের এই প্রশ্নটার উত্তর দেই। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের জন্য কিছু সহজ সহজ প্রশ্ন আছে। আপনারা সূত্র ছাড়া আগে যেভাবে করলেন সেভাবে করলে হবে না, অবশ্যই হবে। এখন একটা প্রশ্নের মধ্যে যদি ওইভাবে অঙ্ক না দিয়ে এইভাবে দেওয়া থাকে, প্রবাবিলিটি অফ এ এর একটা মান দেওয়া আছে হাফ, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে ধরেন 3/2, এখন সরি 1/3, এখন আপনাকে যদি এইটা এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে বলে, তখন কি করবেন? তখন কি করবেন আশিকুজ্জামান? হ্যাঁ, এটা তো জিরো, স্কিপ করবেন। সূত্র মনে রাখতে হবে। শোনেন, সবসময় শর্টকাট খোঁজার চেষ্টা করবো না যে আমি এইভাবে করবো ওইভাবে করবো না, সবভাবেই চেষ্টা করবেন। এখন পরীক্ষার হলে কোন ভাবে মনে থাকবে সেটা তো আপনি জানেন না, সূত্রটা মনে রাখেন, অঙ্ক প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, ইমু এক্স কোম্পানিতে ভাইবা দিতে গিয়ে দেখেন সে সহ মোট দুইজন, মানে সে এবং আরেকজন আছে, ভাইবা দিতে আসছেন। ইমুর এক্স কোম্পানিতে মানে ওই কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাব্যতা কত? সবাই দ্রুত অ্যান্সার করেন। 1/3। এখানে কিন্তু টোটাল দুইজন, মানে ইমু সহ মোট দুইজন, ইমু সহ মোট দুইজন, মানে ইমু বাদে আর একজন আছে। ওকে, থ্যাংক ইউ, এই তো আপনারা পারছেন, এটা আপনার সম্ভাব্যতা শিখে গেছেন। হ্যাঁ, এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ। এবার এই প্রশ্নের অ্যান্সার দেন। ইমু ওয়াই কোম্পানিতে ভাইবা দিতে গিয়ে দেখেন সে সহ মোট 3জন ভাইবা দিতে আসছেন। তাহলে ইমুর ওই ওয়াই কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাব্যতা কত? চাকরিতে একজন নেবে, চাকরিতে একজন নেবে, একজন নিবে, একজন একজন নিবে, একজন চাকরিতে নিবে, একজন এখানে একজন নিয়োগ দিবে, একজন নিয়োগ দিবে, একজন নিয়োগ দিবে, ঠিক আছে, একজনের বেশি নিয়োগ দিবে না। তাহলে এটা সাদিয়া কি পারছেন না বলেন, কি পারছেন না? দেখেন এখানে আছে কয়জন, 3জন, মানে কি, ধরেন এই ইমু আছে, ইমু, সাদিয়া আর মাদিয়া, 3জন আছে, এখান থেকে একজনকে নিয়োগ দিবে। ইমুর চাকরি হইতে পারে, সাদিয়ার চাকরি হইতে পারে, মাদিয়ার চাকরি হইতে পারে, যে কোনো একজনের চাকরি হইতে পারে। তাহলে এখানে চাকরি হওয়ার পসিবিলিটি এখানে 3জনের যে কোনো একজনের, তার মানে কি মোট ফলাফল আছে তিনটা, চাকরি হবে একজনের। সাদিয়ার চাকরি হওয়ার সম্ভাবনা কত? সাদিয়া একাই আছে না, তাহলে 1/3। সাদিয়া বুঝতে পারেন না? এবার নিবে একজন, চাকরিতে নিবে একজন, সেই একজন আপনার হওয়ার সম্ভাবনা কত?
আপনি এইভাবে চিন্তা করেন না যে আপনারা তিনজন ভাইবা দিতে গেছেন, আপনার চান্স মানে ওই ভাইবাতে চাকরি হওয়ার পার্সেন্টেজটা কত? আপনি বলবেন 33%, বলবেন কি না? এটাই তো সেটা, এটাই তো পার্সেন্টেজ। তা দিয়ে বুঝতে পারছেন? দেখেন আমরা তাহলে এখানে দুইটা ফলাফল পাইলাম, যে এখানে চাকরিতে নিবে একজন, কিন্তু ঠিক আছে চাকরিতে নিবে একজন, যদি দুইজন ভাইবা দেয় তাহলে ইমুর সেখানে মানে ইমু সহ দুইজন হলে ইমুর সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা 1/2। আর একটা কোম্পানিতে ইমু ভাইবা দিতে গিয়ে থাকে সে সহ টোটাল তিনজন, নিবে কিন্তু একজনকে, তাহলে ইমুর এখানে চাকরি পাওয়ার সম্ভাব্যতা 1/3। এখন আমার প্রশ্ন হইল, ইমু যদি এক্স কোম্পানিতে ভাইবা দিয়ে দেখলেন দুইজন, ওয়াই কোম্পানিতে ভাইবা দিতে গিয়ে দেখলেন তিনজন, তাহলে তার দুইটা কোম্পানিতেই চাকরি হওয়ার সম্ভাব্যতা কত? দুইটা কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা কত? এখানে কিন্তু এবং আছে, এখানে কি আছে? এবং আছে। এবং মানে কি, মানে এক্স কোম্পানি এক্স এবং ওয়াই কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা কত, মানে আমার যে কোনো একটা না, এক্সও লাগবে ওয়াইও লাগবে। ওই যে হয় না অনেকেরই তো একাধিক চাকরি হয়ে যায়। হ্যাঁ এখানে কিন্তু এবং এক্স এবং ওয়াই কোম্পানিতে, না এটা বাদ দেন, এক্স এবং ওয়াই কোম্পানিতে ইমুর চাকরি হওয়ার সম্ভাবনা কত? একজন কিন্তু নিয়োগ দিবে, একজনকে নিয়োগ দিবে, নিয়োগ দিবে একজনকে। দেখেন এই এক্স কোম্পানিতে এই মুহূর্তে চাকরি হওয়ার সম্ভাবনা কত? আপনারাই বলছেন 1/2। ওয়াই কোম্পানিতে এই মুহূর্তে চাকরি হওয়ার সম্ভাবনা কত? 1/3। তাহলে দুইটা কোম্পানিতেই ইমোর চাকরি হওয়ার সম্ভাবনা 1/2 গুণন 1/3 সমান 1/6। এইটা হবে অ্যান্সার। যোগ হবে না, যোগ হবে না, এখানে গুণ হবে। এই যে এবং আছে, আমার এক্সও লাগবে ওয়াইও লাগবে, দুই কোম্পানিতে আমার চাকরি লাগবে, তাহলে গুণ হবে। প্যাচ লেগে গেছে, প্যাচ লেগে গেছে। আচ্ছা গুণ কেন হবে? গুণ কেন হবে? হ্যাঁ এবং থাকলে গুণ, এই যে উভয় কোম্পানি মানে কি, এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুটাতেই চাকরি হবে তার সম্ভাব্যতা, এই জন্য এক্স কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাব্যতা গুণ ওয়াই কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাব্যতা। আচ্ছা এইটা সম্পূর্ণ স্বাধীন, কিন্তু ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম, স্বাধীন মানে কি, এক্স কোম্পানিতে যে চাকরি হবে সেটার উপর কি ওয়াই কোম্পানিতে নির্ভর করবে চাকরি হওয়া? না, নির্ভর করবে না। কিংবা ওয়াই কোম্পানিতে চাকরি হওয়ার উপর এক্স কোম্পানিতে কিন্তু চাকরি হওয়া নির্ভর করতেছে না। মানে দুইটা সম্পূর্ণ স্বাধীন। গুণ হবে কখন? ওই যে এবং থাকলে দুইটাই যখন নিব তখন গুণ হবে। আর যে কোনো একটা যদি নেই, যেমন এই যে অথবা ছিল, এই যে আগের অঙ্কগুলোতে যে এখানে অথবা ছিল তখন যোগ করছি, এই যে পাশের চেয়ে ছোট অথবা দুই এর গুণিতক, এই যে অথবা, অথবার জন্য আমরা ইন্টারসেকশন ইউনিয়ন করি। কোথায় গেল ইউনিয়ন? তো এখানে নাই, এই যে ইউনিয়ন করি। আর এবং থাকলে গুণ হয়। আচ্ছা এটা আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলে কি এখানে গুণ করে হয়। এটা দেখি, দেখেন এই যে এক্স কোম্পানি, এই যে এক্স কোম্পানি যে আছে, এই এক্স কোম্পানিতে ধরেন ইমু আর সাদিয়া ভাইবা দিতে গেছি, ইমু এবং সাদিয়া। আর ওয়াই কোম্পানিতে ধরেন ইমু এবং ধরেন এই ধরেন পিউ আর একটা ধরেন কাদের, এই তিনজন ভাইবা দিতে গেছে। খেয়াল করে দেখেন ভাইবা দিছে কে কে, আমি ব্যক্তির নাম দেখাচ্ছি। স্বাধীন আর বর্জনশীল দুইটা আলাদা, স্বাধীন বর্জনশীল দুইটা আলাদা, আমি আপনাদের বোঝাবো। এইটা আগে একটু বোঝার চেষ্টা করেন। এখানে ই মানে ইমু আর এখানে সাদিয়া, এরা দুইজন এক্স কোম্পানিতে ভাইবা দিতে গেছে। আর ওয়াই কোম্পানিতে ইমু পিউ আর ধরেন কাদের, এরা তিনজন ভাইবা দিতে গেছে। আচ্ছা এখন দুইটা কোম্পানিতে তো চাকরি হবে তাই না? ধরেন প্রথম কোম্পানিতে ইমুর চাকরি হইলো, দ্বিতীয় কোম্পানিতেও ইমুর চাকরি হইলো, হইতে পারে কিনা? এখানে ইমুর, এখানেও ইমুর। অথবা প্রথম কোম্পানিতে ইমুর মানে এক্স কোম্পানিতে ইমুর, ওয়াই কোম্পানিতে পিউ এর হইতে পারে কিনা? হ্যাঁ এবং হইলে ক্যাপ হবে, ক্যাপ ইন্টারসেকশন। কাপ ক্যাপ না, এটাকে ইন্টারসেকশন করেন। এখন কি ছোট আছেন যে কাপ ক্যাপ দিয়ে মনে রাখবেন? আবার প্রথম কোম্পানিতে মানে এক্স কোম্পানিতে ইমুর, ওয়াই কোম্পানিতে কাদেরের চাকরি হতে পারে। আবার এক্স কোম্পানিতে সাদিয়ার আর ওয়াই কোম্পানিতে ইমুর হতে পারে কিনা? এক্স কোম্পানিতে সাদিয়ার, ওয়াই কোম্পানিতে পিউ এর হইতে পারে। এক্স কোম্পানিতে সাদিয়ার, ওয়াই কোম্পানিতে কাদেরের হইতে পারে। এইভাবে তো চাকরি হইতে পারে, মানে এখানকার যে কোনো একটা ঘুরতে পারে। এখন আমার প্রশ্ন হইল যে দুইটাতে ইমু আছে, দুইটাতে ইমু আছে, তার সম্ভাব্যতা কত? এখানে টোটাল ফলাফল কয়টা? এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ফলাফল ছয়টা।
দুইটাতে ইমু আছে, মানে অনুকূল ফলাফল আছে একটা, তাহলে 1/6, এই হলো অ্যান্সার। এখন এই যে 6, এই 6 আসলে পাইলাম কিভাবে? এই যে এখানকার 2, এখানকার 2 জন যে ছিল 2, আর এখানকার যে 3 জন ছিল এই 3, 2 আর 3 গুণ করে আমি পাইছি 6, 2 গুণন 3। মানে এটাকে আলাদাভাবে লিখলে 1/2 গুণন 1/3। এই যে এবং থাকলে মানে আমার এও লাগবে অও লাগবে, মানে দুইটাই লাগবে, তখন আমাদের কি হবে? গুণ হবে। এটা মাথায় রাখবেন। বুঝতে পারছি কি এবং এর ব্যাপারটা? তার মানে এখানে এক্স কোম্পানিতে চাকরি এবং ওয়াই কোম্পানিতে চাকরি এবং এর জন্য ইন্টারসেকশন ব্যবহার করি। এই এক্স কোম্পানিতে চাকরি এবং ওয়াই কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাব্যতা সমান প্রবাবিলিটি অফ এক্স ইনটু প্রবাবিলিটি অফ ওয়াই। লেখা যায়? লেখা যায়। আমরা তাহলে দুইটা সূত্র শিখলাম। এই একটা সূত্র, ইন্টারসেকশন থাকলে এরকম গুণ হবে, তবে এখানে অবশ্যই এক্স ওয়াই স্বাধীন। এক্স ওয়াই কি স্বাধীন? স্বাধীন মানে কি? স্বাধীন মানে একজনের উপর আরেকজন নির্ভর করবে না। স্বাধীন মানে একটার উপর আরেকটা নির্ভর করবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা ছক্কা নিক্ষেপ করলেন, একটা ছক্কা নিক্ষেপ করলেন, আরেকটা কয়েন নিক্ষেপ করলেন, ধরেন টচ করার জন্য কয়েন নিক্ষেপ করলেন। এখন ছক্কা নিক্ষেপ করলে ধরেন সেখানে ছক্কা নিক্ষেপ করার উপর কি কয়েনে কি উঠবে সেটা নির্ভর করবে? মানে কয়েনে হেড অথবা টেল উঠবে কিনা সেটা কি ছক্কার উপর নির্ভর করবে কিনা বলেন? নির্ভর করবে? অবশ্যই করবে না। তার মানে যে ছক্কা ওঠার সম্ভাব্যতা, কয়েনের এখানে হেড টেল এগুলো ওঠার সম্ভাব্যতা, এটা পরস্পর কি স্বাধীন। মানে একটা আরেকটাকে কি, একটা আরেকটার উপর কোনো প্রভাব রাখতেছে না। বোঝাতে পারছি ব্যাপারটা? ব্যাপারটা আমি যদি আরো সহজ ভাবে বলি, ধরেন এই শাহরিয়ার ভাই, উনি দ্বিতীয় বিয়ে করবে কি না তার উপর কি নির্ভর করবে লাবু ভাই আর একটা বিয়ে করবে কি করবে না? এটা কি নির্ভর করবে? মানে শাহরিয়ার ভাই দ্বিতীয় বিয়ে করবে কি করবে না তার উপর লাবু ভাই আর একটা বিয়ে কি করবে কি করবে না তার উপর এটা কি কোনো নির্ভর করবে? করবে না। তার মানে এই দুটো পরস্পর কি স্বাধীন, এই ঘটনা দুটো ঘটার সম্ভাব্যতা পরস্পর স্বাধীন। তাহলে স্বাধীনটা বুঝতে পারছি ভাই, ওদিনটা তাহলে কি? আচ্ছা, এখানে মুশফিক বলছেন যদি এক্স অর ওয়াই তাহলে যোগ হইতো, এক্স অথবা ওয়াই তাহলে যোগ হইতো। এবার আমরা দেখব শর্তাধীন সম্ভাব্যতা, মানে আমরা স্বাধীনটা বুঝতে পারলাম, এখানে স্বাধীনটা বুঝতে পারলাম। এবার তাহলে পরাধীনটা কি, অধীনটা কি সেটা আমরা একটু দেখি। আপনাদের কাছে এখানে একটা সুন্দর একটা প্রশ্ন আছে, দেখি এটা কে কে পারেন। এতক্ষণ ধরে যা শিখেলাম সবকিছু এখানের মধ্যে আছে। 100 জন বালকের মধ্যে 40 জন ক্রিকেট খেলে, মানে 40 জন ক্রিকেটার, 50 জন ফুটবলার আর 10 জন কি উভয় খেলাই খেলেন, মানে 10 জন ক্রিকেটার এবং ফুটবলার দুটাই। এখান থেকে আমি একজন বালককে বাছাই করলাম। প্রশ্নটা আগে ভালো করে বুঝবেন, তারপর আপনারা কি করবেন, নিজেদের নিজেরা প্রশ্নের উত্তর দিবেন। 100 জন বালক আছে, ধরেন একটা মাঠের মধ্যে 100 জন বালক আছে একটা মাঠের মধ্যে, সেখানে 40 জন ক্রিকেটার আছে, 50 জন ফুটবলার আছে আর 10 জন এরা ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলে, দুটাই খেলতে পারে, উভয়টাতে। এখান থেকে আমি একজন বালককে ওখান থেকে তুলে নিয়ে আসলাম, একজন বালককে তুলে নিয়ে এসে আপনাদের দেখাইলাম। স্বাধীন হলে কি গুণ হয়? হ্যাঁ, স্বাধীন হলে গুণ হবে। স্বাধীন হলে গুণ নয়, ইন্টারসেকশন থাকলে গুণ হবে। ইন্টারসেকশন থাকলে গুণ হবে, এটা মাথায় রাখবে, ইন্টারসেকশন থাকলে গুণ হবে। আপনাদের কোথায় কোথায় ঝামেলা হয় আমি জানি, একটু খালি মনোযোগ দেন। এই মাঠ থেকে একজনকে তুলে নিয়ে এসে আপনাদের সামনে দেখাইলাম, এখন আপনাদেরকে প্রশ্ন করলাম ওই একজন ক্রিকেটার হওয়ার সম্ভাব্যতা কত? বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে। আমার কাছে টোটাল 100 জন বালক আছে একটা মাঠের মধ্যে, সেই 100 জনের মধ্যে 40 জন ক্রিকেটার, 50 জন ফুটবলার, বাকি 10 জন দুইটাই ক্রিকেটার এবং ফুটবলার দুইটাই। একজনকে তুলে এনে আপনাদের সামনে দাঁড় করাইলাম, সেই একজন ক্রিকেটার হওয়ার সম্ভাব্যতা কত? সেই একজন ক্রিকেটার হওয়ার সম্ভাব্যতা, এখানে টোটাল ফলাফল আছে কত? 100। এখানে ক্রিকেটার কয়জন আছে? ক্রিকেটার আছে 40 জন, তাহলে ক্রিকেটার হওয়ার সম্ভাব্যতা হবে 40/100। বুঝতে পারছি? এই 1/100 কেন, 1/100 কেন, 40/100 হবে। হ্যাঁ, 2/5 আর 40/100 একই কথা। এটা কি বুঝতে পারছি এবার? মানে এখানে আবার অনুকূল ফলাফল কি 40টা, এটা অনুকূল, আর টোটাল ফলাফল 100, তাহলে 100 এর মধ্যে 40। আরে 10 জন তো এখানে ক্রিকেট ফুটবল দুইটাই, এই 10 জন এই 50 জনের মধ্যেও আছে, 40 জনের মধ্যেও আছে, এই 10 জন এখানে আসবে কেন? এই 10 জন, এরা 10 জন এই 50 জনের মধ্যেও আছে, 40 জনের মধ্যেও আছে। ওকে,
মানে শুনেন আমি বলি, এখানে যে 40 জন ক্রিকেটার আছে, এই 40 জনের মধ্যে আবার 10 জন এমন আছে যারা ফুটবল খেলে। এখানে যে 50 জন আছে, এই 50 জনের মধ্যে এমন 10 জন আছে যারা ক্রিকেট খেলে আবার। এই 10 জনকে আমি আলাদা করে লিখছি, বুঝতে পারছেন? তাহলে 40 জন ক্রিকেটার। আপনারা সহজভাবে চিন্তা করেন, আপনারা কখনো শুধু ক্রিকেটার ওইসব বাদ দেন, আমি এখনো বেঞ্চিত্রে ক্লাসটা নেইনি তো আপনাদের একটু জটিল লাগতে পারে। এবার একটা প্রশ্নের উত্তর দেন, ফুটবলার হওয়ার সম্ভাব্যতা কত দেখি। ফুটবলার হওয়ার সম্ভাব্যতা কত? ওই একজনকে নিয়ে আসলাম, সে ফুটবলার হওয়ার সম্ভাব্যতা কত? এখানে ফুটবলার আছে 50 জন, এটা আমার অনুকূল ফলাফল। আর এখানে টোটাল বালক আছে 100 জন, তাহলে 100 জনের মধ্যে 50 জন, এটা অ্যান্সার হবে। এবার যদি আমি প্রশ্ন করি যে একজনকে তুলে আনলে সে উভয়টি মানে ক্রিকেটার এবং ফুটবলার দুইটাই হওয়ার সম্ভাব্যতা কত? ক্রিকেটার এবং ফুটবলার দুইটাই হওয়ার সম্ভাব্যতা কত? তাহলে এই যে এখানে উভয়টি আছে 10 জন, 100। এই সহজ লাগতেছে? সহজ লাগতেছে নাকি কঠিন লাগে? এবার আমি আরেকটু কঠিন করে দিই আপনাদের। দেখেন, এবার আপনাদের কাছে প্রশ্ন, এত সহজে আসবে? 100 জন বালকের মধ্যে 40 জন ক্রিকেট, 50 জন ফুটবল, 10 জন উভয় খেলাই খেলেন, আগের প্রশ্নটাই। এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, যে একজন বালককে বাছাই করে নিয়ে এসে আপনাদের সামনে দাঁড় করাই দিলাম এবং আমি বলে দিলাম যে এই ছেলেটা ফুটবল খেলে। আমি বলে দিলাম এই ছেলেটা ফুটবল খেলে। এখন প্রশ্ন হলো তার ক্রিকেটার হওয়ার সম্ভাব্যতা কত? আমি আগেই বলে দিছি সে ফুটবল খেলে, তার ক্রিকেটার হওয়ার সম্ভাব্যতা কত? বলে তো দেখি, এটার অ্যান্সার কি হবে? এইবার এইবার এখানে ঝামেলা আছে, দেখেন। আমি বলে দিলাম, আমি একজনকে নিয়ে এসে বলে দিলাম যে ফুটবল খেলে। আমি আগে থেকে জানি যে এর মধ্যে একটা কি গুণ আছে, সে ফুটবল খেলতে পারে। এখন বলতেছি সে ক্রিকেট খেলে কি না, তার প্রবাবিলিটি কত। খেয়াল করে দেখেন, এখানে আমি এমন একটা ঘটনা বলছি, আমি এর গুণটা জানি যে ফুটবল খেলে। এবার বের করতে চাচ্ছি সে ক্রিকেটও খেলে কিনা, তার মানে কি সে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলবে কিনা। ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলবে কিনা আমি সেটাই বের করতে চাচ্ছি। দেখেন, ফুটবল খেলে 50 জন এবং ফুটবল এবং ক্রিকেট দুটাই খেলে 10 জন। এটার অ্যান্সার হবে 10/50। আমি বুঝতে পারছি এটা আপনারা অনেকেই বুঝতে পারেন নাই, এই জিনিসটা আপনারা অনেকেই বুঝতে পারেন না। দাঁড়ান, আমি আপনাদেরকে আরেকটা সহজ একটা এক্সাম্পল দিই, দেখি। আমি আপনাদের আমি আপনাদের সহজ একটা এক্সাম্পল দিই। ধরেন, শাহরিয়ার ভাই যেহেতু ঘটক, উনি ধরেন উনি একটা গ্রামে গেছে। হ্যাঁ, টোটাল 50 জন আগে আলাদা করে রয়েছে, দেখেন। ধরেন উনি একটা গ্রামে গেছেন, এখানে হচ্ছে নারী। ঘটক মানে কি, সে নারী পুরুষ সবারই বিয়ে দিতে পারেন, সবারই বিয়ে দিতে, তাই না? মোট এখানে ধরেন নারী, সরি, এখানে হবে বিবাহিত, বিবাহিত। আর এটা হইল অবিবাহিত। আর এখানে দিই মোট, ধরেন নারী হইল 25 জন, পুরুষ 26 জন, তাহলে মোট কত হয়? 51 জন। মানে ওই গ্রামের মধ্যে 25 জন নারী এবং 26 জন পুরুষ বিবাহিত। দেখেন, চারটা ভালোভাবে বুঝবেন কিন্তু। শাহরিয়ার ভাই যে গ্রামে গেছেন সেই গ্রামে 25 জন নারী এবং 26 জন পুরুষ বিবাহিত। এরপর ধরেন এখানে 27 জন নারী, আর তাহলে এখানে 22 জন পুরুষ অবিবাহিত। তাহলে টোটাল কতজন অবিবাহিত? 49 জন। যোগ করলে কত হয় এখানে? 100। আর এখানে নারী কয়জন আছে দেখেন তো, এই যে 25 আর 27 যোগ করলে কত হয়? 25 এবং 27 যোগ করলে 52 জন নারী। পুরুষ কয়জন আছে? 48 জন পুরুষ। চারটার দিকে একটু তাকান, চারটার দিকে একটু তাকান। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই তাহলে সুবিধা হবে। ধরেন এইটা হইল নারী, এটা হইল পুরুষ, এটা হইল বিবাহিত, এটা হইল অবিবাহিত। এই গ্রামে টোটাল 100 জন মানুষ আছে। টোটাল মানুষ 100 জন। এই জান্নাতুল ফেরদৌস, আপনি এইটার দিকে তাকান, আগেরটা বাদ দেন, আগেরটা ভুলে যান। টোটাল মানুষ 100 জন, এর মধ্যে 25 জন নারী, 25 জন নারী বিবাহিত, 27 জন নারী অবিবাহিত। আবার দেখেন, এই 100 জন মানুষের মধ্যে 26 জন পুরুষ বিবাহিত, 22 জন পুরুষ অবিবাহিত। বুঝতে পারছি?
এবার আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব। আমি যদি ওই গ্রাম থেকে একজন মানুষকে টুক করে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে আসে আমি আপনাদেরকে বললাম এই মানুষটা এই মানুষটা বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? এখানে বিবাহিত টোটাল 51 জন, হ্যাঁ, আর অবিবাহিত 49 জন। ওই গ্রামের মধ্যে নারী পুরুষ মিলে 51 জন বিবাহিত, অবিবাহিত 49 জন। তাহলে আমি একজন মানুষকে নিয়ে এসে যদি বলি, দেখাই বলি যে আপনাদেরকে বলি, বলেন তো এ বিবাহিত না অবিবাহিত, এটার সম্ভাব্যতা কত? তাহলে এখানে টোটাল 100 জন মানুষ, আমি বলছি বিবাহিত, বিবাহিত আছে 51 জন। এটা হবে কিনা? অনুকূল ফলাফল 51। আমি এখানে কার সম্ভাব্যতা বের করতেছি? বিবাহিত না? তাহলে বিবাহিত আছে 51 জন, আর অবিবাহিত 49 জন। বুঝতে পারছি? আচ্ছা, আমি আপনাদের আরেকটা প্রশ্ন করি। আমি ওইখান থেকে একজন, যে কোনো একজনকে যদি আমি বাছাই করি, সেই একজন নারী হওয়ার সম্ভাব্যতা কত? বলতো সেই একজন নারী হওয়ার সম্ভাব্যতা কত? নারী কয়জন আছে? 52 জন নারী আছে। নারী 52 জন, টোটাল মানুষ 100 জন, তাহলে 100 জনের মধ্যে নারী হতে পারে 52/100। বুঝতে পারছি এটা? এই তো আপনারা অ্যান্সার করতে পারতেছে, এই তো আপনারা অ্যান্সার করতে পারতেছে। এবার আমি এখান থেকে যদি আরেকজনকে তুলে নিয়ে আসি, আমি যদি বলি এই একজন অবিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? অবিবাহিত কয়জন আছে এখানে? অবিবাহিত আছে এই 49 জন, তাই না? অবিবাহিত হওয়ার সম্ভাব্যতা এখানে আছে 49 জন। টোটাল মানুষ 100 জন, এর মধ্যে 49 জন অবিবাহিত। এটা হবে। আচ্ছা, এবার আরেকটু জটিল প্রশ্ন করি। আমি ওইখান থেকে একজনকে নিয়ে এসে আপনাদেরকে বললাম সেই একজন সেই একজন নারী সেই একজন নারী এবং বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? কি বলছি? সেই একজন নারী এবং বিবাহিত। নারী এবং বিবাহিত কতজন আছে এখানে? 100 জনের মধ্যে নারী এবং বিবাহিত, এই যে নারী এবং বিবাহিত 25 জন। এই 52 কেন? নারী এবং বিবাহিত 100 জনের মধ্যে নারী এবং বিবাহিত 25 জন। তাহলে এইটা হবে নারী এবং বিবাহিত হওয়ার সম্ভাব্যতা। ঠিক আছে, আমি সেখান থেকে একজনকে তুলে নিয়ে এসে যদি বলি সেই একজন নারী এবং অবিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? কি হবে? নারীও আবার অবিবাহিত। তাহলে এখানে টোটাল মানুষ 100 জন, অবিবাহিত আছে 27 জন। তাহলে 100 এর মধ্যে 27 হবে কিনা? এইবার আমি একটু জটিল করে দিই আপনাদের। আমি এখান থেকে একজনকে নিয়ে এসে বললাম যে এই একজন নারী, এই একজন কি নারী, আমি আগের থেকে বলে দিলাম সে নারী, আগের থেকে বলে দিলাম সে নারী। এবার আমি বললাম সে তো নারী, ঠিক আছে, সে কি বিবাহিত? সেটা কি হবে বলেন? সে নারী, সে কি বিবাহিত? সে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? এটা কি হবে বলেন? আমি আগের থেকেই বলে দিলাম সে নারী, কিন্তু সে কিন্তু নারী, পুরুষ না, সে কিন্তু নারী, আমি আগেই বলে দিলাম। এইবার আমি বলতেছি সে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? এখানে নারী আছে কয়জন? নারী আছে 52 জন। তার মানে আমি বলে দিছি এর এর স্থানটা এই 52 জনের মধ্যে। এবার বিবাহিত না অবিবাহিত? বিবাহিত, অবিবাহিত 27 জন। তাহলে এটা কি বিবাহিত? বিবাহিত 25 জন, তাহলে 25/52। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি কিনা? মানে আমি আগেই বলে দিলাম, মানে আমি আগে থেকে যদি একটা অ্যান্সার জানি, আগে থেকে আমি জানি সে কি, তাহলে আর একটা হওয়ার সম্ভাবনা কত? তার মানে এই যে সে বিবাহিত, এই যে নারী, নারী হওয়ার পরে সে বিবাহিত হওয়ার সম্ভাব্যতাটা কিন্তু চেঞ্জ হবে। নারী হওয়ার পর আমি আগেই বলে দিলাম সে নারী, তখন 52/25, কিন্তু আমি জানি না সে নারী না পুরুষ। আমি বলছি এই একজন নারী এবং পুরুষ হওয়ার সম্ভাব্যতা কত, তখন কিন্তু 25 ভাগ কত? 100। আমি বলছি সে একজন নারী এবং বিবাহিত হওয়ার সম্ভাব্যতা, কিন্তু আমি আগে থেকে জানতাম না সে নারী কিনা। কিন্তু আমি যদি আগে থেকেই জানি যে সে নারী, আমি যদি আগেই বলে দিই যে সে নারী, তাহলে সে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত? 25/52। এইটাই হলো শর্তাধীন সম্ভাব্যতা। এটাই হলো শর্তাধীন সম্ভাব্যতা। দেখেন এই যে 25, এই 25কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি আর 52কেও 100 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? উপরে নিচে 100 দ্বারা ভাগ করলাম, দুটা কিন্তু সেম, তাই না? এই 25/100
25/100 পরিবর্তে আমি কি এটা লিখতে পারি না, প্রবাবিলিটি অফ এন এন ইন্টারসেকশন বি। আর 52/100 আমি কি এটা লিখতে পারি না, প্রবাবিলিটি অফ এন, প্রবাবিলিটি অফ এন। তার মানে আমি এখানে একটা আসলে সূত্র শিখলাম যে প্রবাবিলিটি অফ, এই যে বি ঘটবে কি ঘটবে না সেটা নির্ভর করতেছে এন এর উপরে। সেক্ষেত্রে উপরে হবে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এন, আর নিচে হবে প্রবাবিলিটি অফ এন। মানে এই এন আগে থেকেই ঘটে আছে, এটা আগেই ঘটে গেছে, কারণ এটা আগে ঘটার পর তাহলে তাহলে বি ঘটার সম্ভাব্যতা কি, অবশ্যই এটার উপর প্রভাব পড়বে। এখানে অ্যান্সার ব্যাপারটা আসতেছে না, আমি আপনাদের সূত্রগুলো বোঝাচ্ছি, অ্যান্সার পরে আসবে, ক্যালকুলেশন আরো করবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ যদি এরকম থাকে নিচে বি উপরে এ, এটার অর্থ হচ্ছে বি ঘটে আছে, বি ঘটার পর এ ঘটবে কি ঘটবে না তার সম্ভাব্যতা কত। বি ঘটছে, এরপরে এ ঘটবে কি ঘটবে না তার সম্ভাব্যতা কত, তার মানে বি ঘটছে, এরপরে বি এবং এ দুইটাই ঘটার সম্ভাব্যতা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই হলো সূত্র, আর কোনো সূত্র নাই। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, চলেন আমি সূত্রগুলো সামারি করি। দুইটা জিনিস, প্রথমে হচ্ছে যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হয়, তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আরেকটা হচ্ছে এটা কি, এ ও বি অবর্জনশীল হলে, অবর্জনশীল, ঠিক আছে। আবার এ ও বি স্বাধীন যদি হয়, স্বাধীন হলে তাহলে কি হবে, স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি। এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর আরেকটা সূত্র এখন শিখলাম, 3 নম্বর আরেকটা সূত্র যেটা এখন শিখলাম, যেটা হচ্ছে যদি এ ঘটার সম্ভাবনা, সম্ভাবনা বা সম্ভাব্যতা বি ঘটার উপর নির্ভর করে, মানে এ এবং বি স্বাধীন নয়, উপর নির্ভর করে, তাহলে প্রবাবিলিটি অফ নিচে বি উপরে এ, মানে বি ঘটার পর এ ঘটবে কি ঘটবে না সেটা যদি নির্ভর করে, তাহলে এটা সূত্রটা হচ্ছে নিচে প্রবাবিলিটি অফ বি, মানে এটা ঘটে আছে, এটা ঘটছে, এটা মোট ফলাফল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই 3টা সূত্র যদি মনে রাখতে পারেন, সম্ভবত সব অঙ্কই পারবেন। পারবেন কিনা দেখেন, এতক্ষণ ধরে যা পড়াইলাম এবার আমরা অঙ্ক করতে করতে দেখবো সব হয় কিনা। হ্যাঁ, অঙ্ক করার সময় যদি আরো কিছু প্রয়োজন হয় সেটা আমরা শিখবো, সমস্যা নেই। এ পর্যন্ত সহজ লাগছে, তাহলে এগুলোই, আর কিছু না, কঠিন আর কিছু না, এগুলো থেকে প্রশ্ন আসবে। আর এখানে সম্ভাব্যতা সম্পর্কিত কিছু প্রয়োজনীয় ধারণা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এই যে দৈব পরীক্ষা মানে হচ্ছে, ধরেন আমি টোটাল ফলাফল জানি কি, টোটাল ফলাফলটা জানি, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা জানি না, তাহলে সেখান থেকে একটা নিলে আমি যেটা চাচ্ছি সেটা জানি না, এই যে পরীক্ষাটা এটাকে বলা হয় দৈব পরীক্ষা। আর নমুনা ক্ষেত্রে যে টোটাল ফলাফলটাকেই হচ্ছে নমুনা ক্ষেত্র বলা হয়। আর টোটাল ফলাফলের মধ্যে যে উপাদানগুলো থাকে প্রত্যেকটাকে নমুনা বিন্দু বলে। ধরেন আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, সেখানে 1 2 3 4 5 6, এটা পুরোটাই হলো নমুনা ক্ষেত্র। আর এগুলো যে 1 একটা নমুনা বিন্দু, 2 একটা নমুনা বিন্দু, 3 একটা নমুনা বিন্দু। এখন আমি এখান থেকে যদি আমি ছক্কা নিক্ষেপ করার পর 1 পাবো কি পাবো না, 1 পাবো কি পাবো না, এটা যে পরীক্ষাটা করব সেটার নাম হলো দৈব পরীক্ষা। মানে আমি টোটাল ফলাফলটা জানি, 1 2 3 4 5 6 যে কোনো কিছু উঠতে পারে, কিন্তু 1 উঠবে কি উঠবে না সেটা আমি জানি না। এই পরীক্ষাটার নাম হলো দৈব পরীক্ষা। ঘটনা, ঘটনা মানে যা ঘটবে তাই তো ঘটনা, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এই যে স্বাধীন ঘটনা, মানে ব্যাপারটা এরকম, একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটবে কি ঘটবে না, একটা আর একটার উপর নির্ভর করবে না, সেটা হচ্ছে স্বাধীন ঘটনা। অধীন ঘটনা তো আমি একটু আগে বললাম, ওই যে একটা ঘটনা যদি এরকম হয়, একটা ঘটনা ঘটলো আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা, ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে ধরেন এই শাহরিয়ার ভাই উনি একটা বিয়ে করছেন, একটা বিয়ে করে ফেলছেন, এখন দ্বিতীয় বিয়ে, একটা বিয়ে করার পর দ্বিতীয় বিয়ে করার প্রবাবিলিটি কিন্তু কমে যাবে। দ্বিতীয় বিয়ে করার কি প্রবাবিলিটিটা কমে যাবে না, এখানে প্রথম বইয়ের অনুমতি নিতে হবে, আবার খরচ চালানো, অনেক কিছু নির্ভর করতেছে। তাহলে দ্বিতীয় বিয়ে করার প্রবাবিলিটি কি অনেকটা প্রথম বিয়ের উপর নির্ভর করতেছে। এটা হচ্ছে কি
নির্ভরশীল ঘটনা। আর যারা এখনো বিয়ে করে নাই তারা প্রথম বিয়ে তো খুব মানে হাই 100 স্পিডে করবে, তাই না? দ্বিতীয় বিয়ে করার আগে অনেক চিন্তা ভাবনা করবে। আর বর্ধনশীল ঘটনাটা কি? আচ্ছা, বর্জনশীল ঘটনা স্বাধীন ঘটনার মধ্যে অনেকের মধ্যে প্যাচ লেগে যায়। দেখেন, বর্জনশীল ঘটনা স্বাধীন ঘটনা দুইটা কি আলাদা জিনিস। ব্যাপারটা হচ্ছে এরকম, বর্জনশীল ঘটনা এমন যে দুইটার মধ্যে কমন কিছু উপাদান আছে। যেমন ধরেন আমি এই যে ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা যদি নিক্ষেপ করে সেখানে জোর ওঠার সম্ভাবনা ওয়ান, সরি জোর ওঠার সম্ভাবনা 2, 4, 6, আর বিজোড় ওঠার সম্ভাবনা, বিজোড় ওঠার সম্ভাবনা 1, 3, 5। এই দুটা পরস্পর কি, এই দুটা পরস্পর বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা, এই দুটা পরস্পর বর্জনশীল ঘটনা। আবার আপনি একটা ছক্কা নিক্ষেপ করলেন, একটা ছক্কা নিক্ষেপ করলেন, এখানে 1 থেকে 6 পর্যন্ত ধরেন 1 ওঠার সম্ভাব্যতা। এখন একটা কয়েন নিক্ষেপ করার পর এখানে হেড ওঠার সম্ভাব্যতার উপর নির্ভর করতেছে না, এটা স্বাধীন। তো এই সংজ্ঞাগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট খালি আপনার সূত্রগুলো যদি মনে রাখেন। এই যে এ ও বি অবর্ধনশীল ঘটনা হলে probability of A union B সমান probability of A plus probability of B মাইনাস probability of A intersection B। আর যদি A ও B স্বাধীন হয় তখন A intersection B সমান probability of A plus probability of B মাইনাস, তখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, probability of A into probability of B, এটাও লিখতে পারি। কিন্তু তখন কিন্তু এই যে আমরা জানি যে probability of, সরি এটা ইউনিয়ন হবে, এটা ইউনিয়ন হবে। আমরা জানি যে probability of A intersection B সমান আমরা জানি probability of A গুণন probability of B, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি। যদি এরকম হয় অবর্জনশীল ও স্বাধীন দুটাও হইতে পারে। আর এখানে যে সূত্রগুলো আছে, A ও B স্বাধীন হলে ইন্টারসেকশন হলে গুণ হয়, আর বি ঘটনার উপর যদি নির্ভর করে এই ঘটনা ঘটা তাহলে probability of A intersection B divided by probability of B, যার উপর নির্ভর করবে সেটা নিচে। এখানে এ এর উপর নির্ভর করতেছে তাহলে এ নিচে, তাহলে উপরে ইন্টারসেকশন। এই হলো সূত্র। চলেন আমরা অঙ্ক করি এখন। দেখেন এখানে probability of A এর মান দেওয়া আছে, এটা 42তম বিসিএস একটা প্রশ্ন আসছে। আর probability of B এর মান দেওয়া আছে। আবার বলে দিছে এ ও বি স্বাধীন। দেখেন এ এবং বি স্বাধীন, আর এখানে বলছে, এখানে প্রশ্নে বলছে এ ঘটনা ঘটার পর বি ঘটনা ঘটার সম্ভাব্যতা কত। ভাই, বি ঘটবে কি ঘটবে না সেটা এর উপর কি নির্ভর করবে না? তার মানে এটা প্রবাবিলিটি অফ বি। আসলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 2/3। অঙ্ক না করেই বোঝা যায়, কারণ এখানে বলেই দিছে এ এবং বি স্বাধীন। ভাই স্বাধীন হলে এর উপর নির্ভর করে বি ঘটবে না, তার মানে বি আসলে ঘটবেই, পুরোটাই ঘটবে। এই যে এটাই অ্যান্সার। বুঝতে পারি নাই কি, আমরা বুঝতে পারি না এটা। আপনারা যদি সূত্র দিয়ে প্রমাণ করতে চান, দেখেন দেখেন বলছে স্বাধীন, বলছে স্বাধীন। আবার যদি এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যদি সূত্রটা লিখি, আমরা কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য ধরে নিলাম এটা স্বাধীন না, তাহলে আমরা কি লিখতে পারি, probability of A intersection B divided by probability of B লিখতে পারি কিনা? এখন এই যে এই দুটা যেহেতু বলে দিয়েছে আমার স্বাধীন, স্বাধীন বললে আমরা এরকম করে লিখতে পারি না, probability of A গুণন probability of B, আর নিচে, সরি এখানে নিচে এ হবে, নিচে probability of A। দেখেন এই যে এটা আর এটা কাটা যায়, কাটা গেলে কি হয় probability of B। তার মানে আসলে এটা যা আর probability of B তাই, দুইটা একই জিনিস, দুইটা কি একই জিনিস। বুঝতে পারছি কি? কারণ যদি স্বাধীন বলে তাহলে এখানে আবার নির্ভর তো হওয়ার প্রশ্নই আসে না। এটা এখন পারবেন না। এ ও বি স্বাধীন বলছে, এ ও বি স্বাধীন, তাহলে probability of A ইউনিয়ন B এর মান কত? এখানে probability of A এর মান দেওয়া আছে, probability of B এর মান দেওয়া আছে। এখন প্রশ্নের মধ্যে বলা নাই বর্ধনশীল নাকি অবর্ধনশীল। এ ও বি যেহেতু স্বাধীন, আপনার ধরে নেবেন এটা কি বর্ধনশীল, অবর্ধনশীল। অর্থাৎ আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি, এ ইউনিয়ন বি সমান কি probability of A plus probability of B minus probability of A intersection B। খেয়াল করেন এই probability of A এর মান হলো 1/3 প্লাস probability of B এর মান হলো 3/4 মাইনাস এই যে এটার মান, যেহেতু স্বাধীন তাহলে ইন্টারসেকশনের জন্য আমরা কি লিখতে পারি, ইন্টারসেকশনের জন্য এটা বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি না, probability of A গুণন probability of B লেখা যায়। হ্যাঁ, তাহলে এখানে 1/3 ইন্টু 3/4, এটা হিসাব করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। বুঝতে পারছি? আচ্ছা এখানে লিখে দিন, নাহলে আবার অনেকে বুঝতে পারবে না। এটা probability of
এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা এখানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এইটার পরিবর্তে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি। এরপরে শুধু এই যে এই দুটা মান বসিয়ে দিয়ে হিসাব করবেন। এখন এই প্রশ্নগুলোই বিসিএস পরীক্ষায় আসে, এই ধরনের প্রশ্নই আসে। পারবেন না? এই ধরনের প্রশ্ন আসলে পারবেন কিনা বলেন? এটা স্বাধীনের সূত্র না, এটা কিসের সূত্র? আবু জাবের লিমন, এটা কিসের সূত্র? এটা তো স্বাধীনের সূত্র না, তো কি? এই দেখেন তো আমি এখানে লিখছি না, এ ও বি যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এগুলোই তো আসে পরীক্ষায়। এবার আবু জাবের লিমনের কোথায় সমস্যা হয়েছে জানেন? তার প্রশ্ন হচ্ছে তার প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু স্বাধীন বলছে তার মানে আমি গুণ করে দেবো, ব্যাপারটা এরকমটা না, এখানে ইউনিয়ন আছে। এটা সমান আপনি কি লিখতে পারেন? এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি লেখেন? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা তো লিখতে পারেন। এখন এইটার মান, এটার জন্য স্বাধীনের জন্য এটা আবার গুণ হবে আলাদাভাবে। এই তো দেখেন এখানে প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে। এখন বলছে প্রবাবিলিটি অফ বি ঘটার পর এ ঘটার সম্ভাব্যতা কত। তার মানে এখানে বোঝাই যাচ্ছে এই প্রশ্ন থেকে যে এই দুটো পরস্পর কি স্বাধীন নয়, এ এবং বি পরস্পর স্বাধীন নয়। তাহলে আমার এইটার সূত্রটা কি? এটার সূত্রটা কি? এটা সূত্রটা নিচে প্রবাবিলিটি অফ বি আর উপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন আপনারা মান বসিয়ে হিসাব করেন। এ ইন্টারসেকশন বি এর মান 1/3 আর এটার মান কত? প্রবাবিলিটি অফ বি এর মান 3/4। সহজ লাগে নাকি কঠিন লাগে? ইজি আছে। দেখেন এখানে কি বলছে, এখানে প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে। এইখানে আবার বলছে প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই বি কমপ্লিমেন্টের মান কত। এখানে প্রশ্ন অনুযায়ী আমি বুঝতেছি এটা স্বাধীন নয়। এই যে এখানে এখানে তো বলছে যে বি ঘটনার উপর নির্ভর করে এ ঘটনা ঘটবে কি ঘটবে না তার মান বের করতে। এই জন্য আমি এখানে বুঝতেছি এটা স্বাধীন নয়, তখন আমি এই সূত্র প্রয়োগ করব। আর এখানে তো বলেই দেওয়া নাই, এখানে তো বলে দেওয়া নাই, এখানে এই যে ইন্টারসেকশনের মান আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে পুরো। আচ্ছা, এই অঙ্কটা এই এখানে প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই বি কমপ্লিমেন্ট আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারি বলেন তো? সূত্র অনুযায়ী কি লিখতে পারি? এখানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট আর উপরে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা তো নাকি আমাদের শর্তাধীন যে সূত্রটা, এটা তো এটাই, তাই না? এটা হবে কিনা বলেন, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আসলে আমি সূত্রটা লিখছি, এখানে নিচে যা আছে আমি তাই লিখছি, এখানে বি ড্যাশ আছে বি ড্যাশ লিখছি, এখানে বি ড্যাশ লিখছি। আচ্ছা, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো পুরো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো পুরো। আমি আপনাদেরকে এটা বলতেছি, ধরেন একটা ছক্কা নিক্ষেপ করলেন, একটা ছক্কা নিক্ষেপ করলেন, সেখানে সেখানে ধরেন থ্রি, এটা ওঠার সম্ভাব্যতা কত বলেন? থ্রি ওঠার সম্ভাব্যতা কত? থ্রি ওঠার সম্ভাব্যতা কত? 1/6। 1/6। এবার আমি যদি বলি যে থ্রি না ওঠার সম্ভাব্যতা কত, থ্রি না ওঠার সম্ভাব্যতা কত? থ্রি না উঠলে কি কি উঠতে পারে? 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, তারপরে 1 উঠতে পারে, 2 উঠতে পারে, এগুলো উঠতে পারে কিনা? থ্রি না ওঠার সম্ভাব্যতা মানে হচ্ছে 1 2 4 5 6 এগুলো উঠতে পারে, তার মানে 5/6, তাই কিনা বলেন? দেখেন এই একটা ঘটনা ঘটা এবং ওই ঘটনাটা না ঘটার যোগফল সবসময় 1 হবে। এই দুটো যোগ করে দেখেন কত হয়, এই দুটো যোগ করে দেখেন কত হয়, 1 হয়। এটা হলো যে দুইটা ঘটনা, মানে এই যে 1/6 এটা ঘটছে, আর কত হলে 1 ঘটবে, এটা হচ্ছে 5/6 হলে 1 হবে, মানে সম্পূর্ণটাই হবে। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি 1/6 সমান 1 মাইনাস 5/6, মানে এই 1/6 এটার পুরো হইল 5/6, 1/6 এটার পুরো হইল কি 5/6। এটা কিভাবে পাবো আমরা? এটা কিভাবে পাবো? এই 5/6 কিভাবে পাবো? কিভাবে পাবো? এই 1 থেকে যদি 1/6 বিয়োগ করি, এটা বিয়োগ করলে 5/6 আসবে। বুঝতে পারছি? হ্যাঁ, হওয়া এবং না হওয়া পুরোটাই কি হবে? 1 হবে। এখন এই যে পুরোটাই 1, মানে এটা হচ্ছে আমার কি সম্পূর্ণ হবে। এখন হওয়াটা হলো 1/6
আর কত হইলে এক হবে? 5/6। আর কত হইলে এক হবে? 5/6। তার মানে এই যে এটা যে হইলো, এটা যে হইলো এর পুরো কত? 5/6। এটা কিভাবে পাবো? এই 1/6 পাশে নিয়ে দেই, দেখেন 5/6 কত আসছে? 1 মাইনাস 5/6। অর্থাৎ আমি আরো সহজভাবে যদি বলি যে প্রবাবিলিটি অফ এ ড্যাশ এটা সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারেন প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ ড্যাশ, এটা সবসময় কি 1 হবে। এটা ঘটবে, এটা ঘটবে না, এই ড্যাশ দ্বারা বলছে এটা ঘটবে না, এই দুটোর যোগফল সবসময় 1 হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ড্যাশ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা আমরা আরেকটা একটু কি সূত্র শিখলাম। হ্যাঁ, কোনো কিছু না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস হবার সম্ভাবনা। এবার দেখেন, তাহলে আমি এখানে এখানে এই যে এটার পরিবর্তে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি লিখতে পারি, কারণ আমার কাছে এখানে বি ড্যাশের কোনো মান দেওয়া নাই, শুধু প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে। তাহলে আমাকে এটাকে এই ড্যাশটাকে দূর করতে হবে। তাহলে এইভাবে লিখতে পারি কিনা, এই প্রবাবিলিটি অফ বি ড্যাশকে এইভাবে লিখতে পারি কিনা? এবার আসেন উপরেরটাতে, এখানে এ ইন্টারসেকশন বি, এখানে শুধুমাত্র এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, শুধুমাত্র এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, কিন্তু এ ইন্টারসেকশন বি ড্যাশের মান দেওয়া নাই। এইটা তাহলে কিভাবে নির্ণয় করবো? তাহলে আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আপনার কাছে একটা সেট আছে এরকম 1 2, ইউ একটা সেট 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা ইউ সেট মানে সার্বিক সেট, আমরা সেট দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আবার এ একটা সেট আছে এরকম 1 2 3, বি একটা সেট আছে ধরেন এরকম 3 4 5। এখন বলেন তো এখানে, এখান থেকে এ ড্যাশ এর মান, এ ড্যাশ সেটটার মান কত হবে? এ ড্যাশ এর মান কত হবে? এ ড্যাশ এর মান মানে কি? মানে এ ড্যাশ মানে এ পূরক, মানে 1 2 3 আর কত হইলে ইউ এর সমান হবে? 4 5 6 হইলে ইউ এর সমান হবে। আর বি ড্যাশ, বি ড্যাশ সমান কি হবে? বি ড্যাশ সমান কি হবে? 3 4 5 আছে, তার মানে 1 2 আর 6, 1 2 6, 1 2 6, রাইট। এটুকু বুঝতে পারছি তো, তাই না? এবার একটু খেয়াল করেন, এই এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সমান কি? এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এই দুটার মধ্যে কমন কি আছে? 6, 6 আছে না? আচ্ছা, এবার আরেকটু দেখেন, এ ইউনিয়ন বি এর মান কত বলেন? এ ইউনিয়ন বি সমান কি? 1 2 3 4 5 কিনা? আমি যদি বলি এ ইউনিয়ন বি ড্যাশ সমান কি হবে? তখন হবে 6, তখন হবে আবার কি 6। খেয়াল করেন, এই এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এর মান 6, আবার এ ইউনিয়ন বি ড্যাশ তার মানও 6, তার মানে এই দুটো সমান। অথবা আপনারা সরাসরি এইভাবে মনে রাখতে পারেন, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটাকে লেখা যায় এ ইউনিয়ন বি তার উপরে ড্যাশ, এটাকে মর্গানের সূত্র বলা হয়। আবার যদি এরকম থাকতো এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, আপনারা নিজেরা প্রমাণ করতে পারেন, এটা হবে তখন এ ইন্টারসেকশন বি তার উপর ড্যাশ। এই দুটাকে মর্গানের সূত্র বলা হয়, এই দুটাকে বলা হয় মর্গানের সূত্র। এই সূত্র দুটো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই, আমরা এ ইউনিয়ন বি ড্যাশ এইটা বের করব। মানে আমাদের এ কি ছিল? এ ছিল 1 2 3, এ ছিল 1 2 3 ইউনিয়ন বি ড্যাশ কি ছিল? বি ড্যাশ হচ্ছে 1 2 6, বি ড্যাশ হচ্ছে 1 2 6। তাহলে কি হয় এখানে? 1 2 3 6, তাই না? এ ইউনিয়ন বি ড্যাশ সমান কি হচ্ছে এখানে? 1 2 3 6। আমাদের এখানে কি বের করতে হবে প্রশ্নের মধ্যে? ইন্টারসেকশন। আচ্ছা, এবার আমরা এটা যদি ইন্টারসেকশন হইতো, এটা যদি ইন্টারসেকশন হইতো তাহলে কি হইতো বলেন তো? এবার কি হবে? এখানে শুধুমাত্র মিল আছে কিসের? 1 এবং 2 এর, 1 এবং কি 2 এর মিল আছে, 1 আর 2। দেখেন, এ সমান ছিল 1 2 3, বি ড্যাশ সমান 1 2 6, আমরা এখানে যে লিখছি 1 2 6, আর এ ইন্টারসেকশন বি ড্যাশ তখন 1 2। দেখেন তো এখানে আমি যদি এ থেকে
এ থেকে আমি যদি এ ইন্টারসেকশন বি বাদ দেই, দেখেন এখানে এ ইন্টারসেকশন বি কত, এ এবং বি এর মধ্যে কমন উপাদান কত, 3 না? এ এবং বি এর মধ্যে কমন উপাদান 3। এখানে কিন্তু তাই হয়েছে, এই যে এ এর মধ্যে 1 2 3 ছিল, এ থেকে সেই 3টা বাদ গেছে, সেই 3টা হলো এ ইন্টারসেকশন বি, সেই 3টা হলো এ ইন্টারসেকশন বি। আসলে সূত্রটা হলো এরকম, সূত্রটা হলো এরকম, এ ইন্টারসেকশন বি ড্যাশ সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি ড্যাশ মানে হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা আপনারা চাইলে এ এবং বি যে কোনো দুইটা সেট ধরে প্রমাণ করতে পারেন। তাহলে একই রকম ভাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশকে আমরা এটা লিখতে পারি। এই সূত্রটা এখন মাথায় রাখতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন বিসিএস আসতে দেখা গেছে। তাহলে আমরা এখানে এখন মান বসাই দিব। এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশ কে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন আপনারা মান বসাই দেন। প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে হাফ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/3, এখানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 3/4। এটা সমাধান করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এটা সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাবেন। না 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 না, ইউনিয়ন হবে না, ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন। এটা তো অবশ্যই ইন্টারসেকশন হবে, এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট। দেখেন আপনাদের মধ্যে এটা ঝামেলা লাগছে, আসলে এগুলো তো জাস্ট খালি সূত্র মনে রাখলেই হয়ে যায়, তাই না? আগে সবকিছু ভুলে যান, নতুন করে চিন্তা করেন। আমাকে বের করতে বলছে এটা, প্রবাবিলিটি অফ এখানে বি ড্যাশ উপরে হচ্ছে এ, এটা দ্বারা আমি আমি লিখতে পারি কি, উপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশ আর নিচে প্রবাবিলিটি অফ বি ড্যাশ। এটারও মান দেওয়া নেই, এটারও মান দেওয়া নাই, তবে এই যে এরকমটা যদি থাকে এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি এইভাবে, probability of A মাইনাস probability of A ইন্টারসেকশন B। এটা সূত্র, মানে এই যে এইটা সমান এটা লেখা যায়। আর probability of B ড্যাশ মানে 1 মাইনাস probability of B। এখন শুধু আপনারা মানগুলো বসাই দিবেন, এখানে আর কিচ্ছু না। এখন শুধু মানগুলো কি বসাই দিবেন। এখানে probability of A এর মান হচ্ছে হাফ মাইনাস probability of A ইন্টারসেকশন এর মান 3/4, 1 মাইনাস 1/3। এটা হিসাব করলে যা আসে তাই অ্যান্সার। সরি, এটা 3/4 হবে না, এটা হবে 1/3। এটা 1/3, প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 3/4। হ্যাঁ, ওকে। আমরা পরের অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, এই অঙ্কটা একটু দেখি। বলেন এই অঙ্কটা দেখলে তৃতীয় কোনটা লাইন বোঝেন নাই বলেন তো, কোনটা কোনটা? এটা এটা, এই লাইনটা বোঝেন নাই, নাকি এই যে এইটা এইটা এইটুকু বোঝেন নাই? এখানে আমি দুইটা সূত্র লিখছি, এই সূত্র দুইটা মনে রাখবেন, এই সূত্র দুইটা মনে রাখবেন। এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা সমান লেখা যায় প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ড্যাশ, এইটা সমান লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এই যে এটার পরিবর্তে এটা লিখছি, উপরেরটার পরিবর্তে উপরেরটা লিখছি। জুহি, এই হচ্ছে, মানে এখানে জাস্ট খালি আমি সূত্র প্রয়োগ করছি, বুঝতে পারছেন? জুহি, বুঝতে পারছেন? ওকে, আমরা এই অঙ্কটা একটু দেখি, চলে। এটা তো মোছা যায় না। দেখেন এখানে কি বলছে, এখানে প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, আবার এই মানটা বের করতে বলছে। তাহলে আমি কি করতে পারি, আমার এখানে যা আছে তাই থাক, সমস্যা নেই। আমি জাস্ট খালি কি, আমি আগে সূত্রটা লিখি। এটা দ্বারা আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ বি ড্যাশ, আর এখানে হবে প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। হবে কিনা? আমি এই সূত্রটা লিখলাম, আমি যা জানি তাই লিখলাম। এখন আমার এখানে ড্যাশ গুলো থাকার কারণে আমি এখানকার কোনো মান প্রয়োগ করতে পারতেছি না। একটু আগে আমি আপনাদেরকে সূত্র শিখালাম এরকম, যে এই যে এখানে দেখেন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, যদি এখানে ইন্টারসেকশন থাকে এই ড্যাশটা যদি আমি একদম উপরে তুলে দেই তখন এটা হয়ে যায় ইউনিয়ন। আবার এই যে এখানেও ড্যাশ এখানেও ড্যাশ, এখানে যদি ইউনিয়ন থাকে ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে যদি ড্যাশ দিই তখন এটা হয়ে যায় ইন্টারসেকশন। এটা হচ্ছে মর্গানের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে মর্গানের সূত্র। এখন আমি এই প্রত্যেকটার উপর এই যে এই দুটোর উপর যে ড্যাশ আছে আমি ড্যাশটা একটু উপরে তুলে দিব, উপরে তুলে দিই। তাহলে কি হবে, এখানে প্রবাবিলিটি অফ এই এ ইউনিয়ন
বি তার উপর ড্যাশ হবে। আর এখানে প্রবাবিলিটি অফ বি ড্যাশ এটা থাক। এটুকু বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন কিনা? আমি এখানে শুধু সূত্রের প্রয়োগ করছি, আমি সূত্র ছাড়া আর কিচ্ছু প্রয়োগ করি নাই। বুঝতে পারছি, ওকে। এখন কি করব? দেখেন এই যে নিচেরটা একটু চিন্তা করেন। নিচেরটার জন্য আমি কি এইভাবে লিখতে পারি, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ বি, এখানে এই যে ড্যাশ আছে বলে এই ড্যাশটা বাইরেও দেওয়া যায়, সমস্যা নাই। এই ড্যাশ আছে বলে আমি কি এখানে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ বি লিখলাম। আবার উপরে যে ড্যাশ আছে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখন আপনারা মান বসাই দেন। এখন আপনারা মান বসাই দেন, বসাই দিয়ে হিসাব করবেন। পারবেন না? কেন মান বসালে হবে না? কেন হবে না বলেন, কেন হবে না? আমাকে বলেন কেন হবে না। আবির, বলেন কেন হবে না, কি সমস্যা? কিভাবে? এটার মান বসাবেন, এটার মান বসাবেন। ইউনিয়ন আছে তাতে কি হয়েছে? ইউনিয়ন আছে, আপনি ইউনিয়নের মান বের করতে জানেন না? আপনি কি জানেন না যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি হয়? probability of A plus probability of B minus probability of A intersection B, আপনি কি এটা জানেন না? তাহলে এখানে probability of A এর মান বসাই দেন হাফ, এটা বসাই দেন, প্লাস probability of B এর মান কত, 3/4, এটাও বসাই দেন, মাইনাস probability of A intersection B এর মান দেওয়া আছে যে 1/3, এটাও বসাই দেন। তাহলে এখানে হিসাব করলে কি হবে, 2 4 3 এর লসাগু 12, 6 যোগ 9 যোগ 9 বিয়োগ কত হয়, 4, সমান কত, 11/12। এই যে পেয়ে গেলেন আপনি মান, এখন বসাই দেন। তাহলে এখানে 1 মাইনাস 11/12, 1 মাইনাস প্রবাবিলিটি অফ 3/4। এবার এবার বুঝতে পারছেন? ও হ্যাঁ, বের করে বসাইতে হবে, সেটাই, বের করে বসাইতে হবে। এরকম ম্যাথ একটা আসছিল, একটা আসছিল তো, তাই একটু প্র্যাকটিস করেন, সমস্যা নেই। একটা একটা বিসিএস আসছিল, বলা যায় না তো, আসতেও পারে। আর আশিকুজ্জামান, এটা এটা সূত্র আমি একটু আগেই প্রমাণে আমি দেখাইছি যে প্রবাবিলিটি অফ এই বি, এটা ড্যাশ থাকলে এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি হবে। অর্থাৎ এই প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি ড্যাশ, এটা সমান 1 হয় সবসময়, এটা সূত্র, এটা সমান 1। মানে এই বি ঘটার সম্ভাব্যতা আর বি না ঘটার সম্ভাব্যতা দুইটা যোগ করলে 1 হবে। এটা থেকে আমরা প্রবাবিলিটি অফ বি ড্যাশ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি লিখতে পারি। আশিকুজ্জামান বুঝতে পারছেন? মাকসুদ আলিম অ্যান্সার বের করে ফেলছেন 1/3। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার যদি 1/3 হয় তাহলে 1/3, ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা শোনেন, আমি আজকে আরো পড়াইতে চেয়েছিলাম, তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। আপনারা শুধু এই সূত্রগুলোই প্র্যাকটিস করেন। আগামীকালকে 7টার সময় বাকি অঙ্কগুলো করেন।